নবাবী কীর্তি ও আভিজাত্যের নিদর্শন নিয়ে আপন মহিমায় উজ্জ্বল ঐতিহাসিক শহর লখনৌ, যা নবাবের শহর বলেও পরিচিত। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে শ্রী রামচন্দ্রের ভাই লক্ষণের রাজত্ব ছিল বলে মনে করা হয়। তার নামানুসারেই প্রাচীনকালে এর নাম ছিল লক্ষণাবতী, যা থেকে পরবর্তীকালে নামকরণ হয় লখনৌ। রিসার্চ অনুসারে লখনৌ ভারতের দ্বিতীয় সবচেয়ে খুশি থাকা লোকজনের শহর। এই জন্যই বলা হয় আপ মুস্কুরাইয়ে কিউকি আপ লখনৌ মে হ্যায়। আপনি যদি এখনও একবারও লখনৌতে ঘুরতে না এসে থাকেন, তাহলে অবশ্যই আপনার একবার লখনৌতে আসা উচিত। এখানে এসে এই শহরের সৌন্দর্য, এখানকার ঐতিহাসিক স্থাপত্য ও ভাস্কর্য দর্শন করার সাথে সাথে নবাবী খাবার দাবারের আনন্দ নিতে পারবেন। নবাবরা এখন না থাকলেও এখানকার মানুষের মধ্যে রয়ে গেছে সেই নবাবী তাহজিব। নমস্কার দর্শক বন্ধুরা, আমি রাই। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা কাল রাতে বিনসার থেকে লখনৌতে মামার বাড়িতে এসেছি। দুদিন থাকবো আর মামা আমাদের লখনৌ ঘুরে দেখাবেন। সাথে আপনাদেরও দেখাবো লখনৌয়ের বিখ্যাত জায়গাগুলি সম্পূর্ণ বিবরণের সাথে। তো বন্ধুরা, সাথে থাকবেন। আজ সকাল থেকে আমাদের ঘোরা শুরু হয়ে গিয়েছে। নবাবের শহরকে আমি প্রথম চাক্ষুষ করছি, ভীষণই ভালো লাগছে। তবে সবথেকে যিনি বেশি খুশি তিনি হলেন মামা। অনেক বছর পর আমাদেরকে পেয়ে তার আনন্দ দেখার মতো। সারা রাস্তা তিনি এটা সেটা দেখাতে দেখাতে এবং গল্প করতে করতে যাচ্ছিলেন আমাদের সাথে। প্রথম এলাম আমরা বড়া ইমামবাড়াতে, এটি লখনৌয়ের সবচেয়ে বড় এবং বিখ্যাত পর্যটন স্থান। এই স্থানটি ঘুরে দেখতে 2-3 ঘন্টা সময় লাগতে পারে। এই স্থানটি 1784 সালে আসফউদ্দৌলা তৈরি করেছিলেন। এই জায়গাটি আসাফি ইমামবাড়া নামেও পরিচিত ছিল। এই জায়গাটি কিন্তু মসজিদও নয়, আবার সমাধিসৌধও নয়। আসফউদ্দৌলা তার আবাসস্থলের মানুষের কল্যাণের জন্য এই ভবনটি তৈরি করেছিলেন। বড়া ইমামবাড়ার প্রথম তলায় আপনি একটি বড় গোলকধাঁধা দেখতে পাবেন। যে দরজা দিয়ে আপনি প্রবেশ করছেন সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু খুব কঠিন। এটি আসলে একটি বিভ্রান্তিকর গোলকধাঁধা, তাই এটি এমন একটি জায়গা যেখানে কিন্তু আপনার একা ভ্রমণ করা উচিত নয়। আপনি এর অসংখ্য গলির মধ্যে হারিয়ে যেতে পারেন সহজেই। আর হ্যাঁ, লখনৌয়ের ভুলভুলাইয়াতে প্রায় 1000টি পথ এবং 489টি দরজা রয়েছে। এই ভবনটি মুঘল স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ। এটি নির্মাণের পিছনে একটা ইতিহাস আছে। সেটা হলো 1784 সালে লখনৌতে, যেটা তখন আওধ নামে পরিচিত ছিল, সেখানে দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষ এতটাই তীব্র ছিল যে সাধারণ মানুষকে দারিদ্র্যের মুখোমুখি হতে হয়েছিল। তো সাধারণ মানুষ এবং অভিজাত উভয়ের জন্যই খাবারের অভাব হয়েছিল। আসফউদ্দৌলা সেই সময়ের আওধের নবাব ছিলেন। দরিদ্র ও বেকারদের আয়ের উৎস হিসেবে তিনি বড়া ইমামবাড়া নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন। দুর্ভিক্ষ প্রায় 1 দশক স্থায়ী হয়েছিল এবং নির্মাণও সেই সময়কাল ধরে চলেছিল। বলা হয়ে থাকে যে শ্রমিকরা সকালে যে কাঠামো তৈরি করত, রাতে অভিজাতরা সেটা ভেঙে ফেলত, যাতে দুর্ভিক্ষের সময় শ্রমিকরা কখনো বেকার না থাকে। নবাব সেই জন্য এই চিত্তাকর্ষক ইমামবাড়া নির্মাণ করেছিলেন। এটার জন্য প্রায় 20,000 লোক নিয়োগ করা হয়েছিল। আমাদের গাইড তার অনবদ্য নাটকীয় স্টাইলে এই প্রভাতটি সম্পর্কে বলেন যে দেয়ালেরও কান আছে। তিনি ভুলভুলাইয়াতে আমাদের একটি জায়গায় নিয়ে যান, যেখানে আমরা এক প্রান্তে দাঁড়িয়েছিলাম আর তিনি অন্য প্রান্তে। তিনি সেখান থেকে একটি দেশলাইয়ের কাঠি জ্বালান এবং সেটার শব্দ আমরা অন্য প্রান্তে দাঁড়িয়ে শুনতে পেয়েছিলাম। এখানে বেশ কিছু সরু সুড়ঙ্গ আছে, কিন্তু মজার ব্যাপার হলো সবগুলোতেই ভালোভাবে বায়ু চলাচলের ব্যবস্থা ছিল। গাইড আমাদের সেই গল্পগুলি বলেছিলেন যে কিভাবে ব্রিটিশ সৈন্যরা গোলকধাঁধায় হারিয়ে গিয়েছিল এবং আর কখনো ফিরে আসেনি। কিছু পথ বন্ধ এবং সীমানার বাইরে। একটু এদিক ওদিক ঘুরে আমরা ভবনের ছাদে এলাম। এই ছাদটি একটি সুন্দর জায়গা, যেখানে জটিল নকশা করা জানলা আছে। ছাদ থেকে আপনি পুরো কমপ্লেক্সটি দেখতে পাবেন। এছাড়া ছাদ থেকে রুমি দরওয়াজা, আসিফি মসজিদ, হুসেনাবাদ ক্লক টাওয়ারের পাশাপাশি গোমতী নদীর ধারে লখনৌ শহরেরও এক অত্যাশ্চর্য দৃশ্য দেখা যায়।
এই জায়গাটি সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 25 টাকা এবং বিদেশিদের জন্য 300 টাকা। ভেতরে গিয়ে কিন্তু ভ্রমণ গাইড ভাড়া করতে ভুলবেন না। এটা দেখুন রুমি দরওয়াজা। আসাফউদ্দৌলা এই বিস্ময়কর স্থাপত্যটি তৈরি করেছিলেন, যেটি তুর্কি প্রবেশদ্বার নামেও পরিচিত। এই স্থানটি ঘুরে দেখার জন্য কোনো প্রবেশ টিকিট নেই। 60 ফুট উঁচু রুমি দরওয়াজা লখনৌ শহরে গর্বের সাথে দাঁড়িয়ে আছে। এটি বাড়া এবং ছোটা ইমামবাড়ার মাঝখানে অবস্থিত। এই ফটকটি লখনৌ স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ। কিছু সিঁড়ি আছে যেটা দিয়ে আপনি গেটের উপরে যেতে পারেন। প্রাচীনকালে এই গেটটি শত্রুদের উপর নজর রাখার জন্য ব্যবহৃত হতো। এই গেটটি 24 ঘন্টা খোলা থাকে এবং এর কোনো প্রবেশ টিকিট নেই। এই প্রবেশদ্বারটি দিনের বেলা যেমন সুন্দর, তেমনি সন্ধ্যায় আলোকিত হলে এই সৌন্দর্য এক নতুন রূপ ধারণ করে। আমি এখন হোসেনাবাদ ক্লক টাওয়ারে আছি। এই ক্লক টাওয়ারটি ভারতের সবচেয়ে উঁচু ক্লক টাওয়ারগুলির মধ্যে একটি। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা লন্ডন থেকে আমদানি করা বারুদ দিয়ে তৈরি হয়েছে। এর পেন্ডুলামটি 14 ফুট লম্বা, আর এই ঘড়ির টাওয়ারটি লন্ডনের বিগ বেনের মতো, কিন্তু বিগ বেনের থেকেও লম্বা। রিচার্ড রকসেল পেইন এই 67 মিটার লম্বা ক্লক টাওয়ারটি তৈরি করেছিলেন। এটি লখনৌয়ের সবচেয়ে উঁচু ক্লক টাওয়ার এবং এটি নির্মাণ করা হয়েছিল 1,75,000 টাকায়। এই টাওয়ারটি 1881 সালে হোসেনাবাদ ট্রাস্ট স্পন্সর করিয়েছিল। এই টাওয়ারটি 24 ঘন্টা খোলা থাকে এবং পরিদর্শন করতে পারবেন বিনামূল্যে। সাতখণ্ড কথাটির আক্ষরিক অর্থ হল সাততলা। 1882 সালে নবাব মোহাম্মদ আলী এই টাওয়ারটি চাঁদ দেখার জন্য নির্মাণ করেন, কিন্তু মাত্র 4 তলা পর্যন্ত নির্মাণ হওয়ার পর নবাবের মৃত্যু হওয়ায় এটি অসম্পূর্ণ রয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের মতে টাওয়ারের সিঁড়ি বেয়ে ওঠার সময় নবাবের পায়ে চোট লাগে, যে কারণে তার মৃত্যু হয়। তাই নবাবের বংশধররা এটাকে অশুভ লক্ষণ মনে করে টাওয়ারটির কাজ পুনরায় শুরু করেননি। এবার এলাম হোসেনাবাদ পিকচার গ্যালারিতে, যেখানে লখনৌয়ের নবাবদের প্রতিকৃতি সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। হোসেনাবাদ ক্লক টাওয়ার এবং ছোট ইমামবাড়ার কাছে অবস্থিত হোসেনাবাদ পিকচার গ্যালারি লখনৌয়ের প্রাচীনতম চিত্র গ্যালারিগুলির মধ্যে একটি। 1838 সালে তৃতীয় নবাব মোহাম্মদ আলী শাহের একটি ঐতিহাসিক ভবনে নির্মিত এই চিত্র গ্যালারিটি একসময় লখনৌ রাজপরিবারের গ্রীষ্মকালীন আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো। বিখ্যাত হোসেনাবাদ পিকচার গ্যালারিটি যে মনোরম ঐতিহাসিক স্থাপত্য তা বারাদারি নামে পরিচিত, যার অর্থ 12টি দরজা। লখনৌয়ের এই ঐতিহাসিক ভবনটিতে যাওয়ার জন্য প্রায় 30টি সিঁড়ি রয়েছে। এছাড়াও গ্যালারির ঠিক সামনে একটি সুন্দর পুকুর আছে, যা গাছপালা এবং সবুজ লন দ্বারা বেষ্টিত। গ্যালারিতে প্রবেশ করলেই দেখা যায় মূল হলটি, যা লখনৌয়ের নবাবের পূর্ণাঙ্গ প্রতিকৃতি দিয়ে সাজানো। তা আপনাকে 19বিংশ শতাব্দীতে ফিরিয়ে নিয়ে যাবে, যখন লখনৌ ছিল নবাবদের রাজ্য। শুধু তাই নয়, গ্যালারিতে ব্রিটিশ আমলের কর্মকর্তা ও প্রশাসকদের ছবিও রয়েছে। হোসেনাবাদ পিকচার গ্যালারিতে উপস্থাপিত প্রদর্শনীগুলি ভারত এবং ইউরোপের শিল্পীদের দ্বারা আঁকা। প্রতিকৃতিগুলি হাতির চামড়ার উপর সুন্দরভাবে আঁকা হয়েছে। হোসেনাবাদ পিকচার গ্যালারিতে প্রবেশ মূল্য ভারতীয় এবং বিদেশি পর্যটকদের জন্য আলাদা। ভারতীয়দের জন্য প্রতি প্রাপ্তবয়স্ক মাথাপিছু 20 টাকা এবং শিশুদের জন্য মাথাপিছু 10 টাকা। বিদেশিদের জন্য মাথাপিছু 200 টাকা। হোসেনাবাদ পিকচার গ্যালারি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে। এই দিনগুলোতে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত যে কেউ স্থানটি পরিদর্শন করতে পারেন। শুক্রবার বন্ধ থাকে। আমরা
লখনৌতে অবস্থিত বিখ্যাত রেসিডেন্সিতে আছি এখন, যেটা ব্রিটিশ রেসিডেন্সি। এই ভবনটি ব্রিটিশের শাসনের আমলে নির্মিত হয়েছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের আবাসস্থল ছিল। এই রেসিডেন্সিটি টোটাল ৩৫ একর জায়গা জুড়ে বিস্তৃত, যার মধ্যে একতলা এবং দ্বিতল ভবন রয়েছে। এই রেসিডেন্সিতে রয়েছে রেসিডেন্সি কমপ্লেক্স, ট্রেজারি, রান্নাঘর, রেসিডেন্সি জাদুঘর, মসজিদ ইত্যাদি। আপনি যদি ইতিহাসপ্রেমী হন এবং 1857 সালের বিদ্রোহ সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে শুনুন, এই বিদ্রোহীটি ছিল আমাদের মুক্তিযোদ্ধাদের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই। ভারতীয় মুক্তিযোদ্ধারা এই ভবনটি ঘিরে ফেলেন এবং গুলি চালান। এই ভবনটি 3000 ব্রিটিশ কর্মীদের থাকার জন্য ব্যবহার করা হতো। এই রেসিডেন্সিতে প্রায় 2000 ব্রিটিশ কর্মচারীর মৃতদেহ দাহ করা হয়েছিল, যারা 1857 সালের বিদ্রোহে প্রাণ হারিয়েছিলেন। এই জায়গাটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 15 এবং বিদেশিদের জন্য 200 টাকা। এরপর ইমামবাড়ার কাছে চক মার্কেটে এলাম শপিং করতে। চিকন কারির এটা সবথেকে বিখ্যাত মার্কেট। প্রচুর পরিমাণে কালেকশন এখানে। লখনৌ চিকন কারি শিল্পের প্রাণকেন্দ্র, আর এটার জন্য লখনৌয়ের চক মার্কেট, যেখানে আমরা এখন আছি, সেটা হলো প্রধান বাজার। লখনৌতে চিকন কারির বিভিন্ন ডিজাইন ও প্যাটার্ন পাওয়া যায়, যেমন বাঁকিয়া, শ্যাডো ওয়ার্ক এবং কিল ওয়ার্ক। এই কাজগুলি ঐতিহ্যবাহী এবং হাতে তৈরি, যা লখনৌয়ের শিল্প ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই শিল্পের মাধ্যমে স্থানীয় শিল্পীরা তাদের দক্ষতা এবং ঐতিহ্যকে ফুটিয়ে তোলেন। ফাইনালি আমাদের শপিং শেষ হলো। প্রচুর কেনাকাটা করলেন মামা আমাদের সবার জন্য। এখান থেকে আমরা এখন বাস্কেট চাট খাবো রয়্যাল ক্যাফে থেকে, তারপর যাব চাটুরি গলিতে। ये सब कितने का है? 12,550 MRP। नहीं इतना ज्यादा नहीं। कितने का है? पसंद आती है ये कुर्ती है, हाँ ये कुर्ती, इसका कितना प्राइस है? 4550 3D वर्क प्योर। सेल 2550। ये साड़ी ऑल ओवर साड़ी 2750 विद ब्लाउज। अच्छा, ब्लाउज पीस। हाँ, ये 2 पैजामे भाई एक साड़ी और, भाई एक साड़ी और दिखाओ कॉटन की। और ये 2 कुर्ते फाइन एम्ब्रॉयडरी प्योर चिकन वर्क। इसका कितना प्राइस? 4250 40 to 50 each। हाँ। ये कॉटन साड़ी है मैम, बॉर्डर एंड पल्लू एंड बूटी ऑल ओवर बूटी आएगा इसमें। हाँ, इसका कितना प्योर प्राइस है? कॉटन 1850 मैम। 1850। हमने ये दोनों भी लिया है। ये दुपट्टा आएगा, 4 टाइम बॉर्डर है चारों तरफ, हाँ, इसका ऑल ओवर प्राइस है? बूटी। नेट पे है ये, नेट पे। हाँ, ये तो मैंने ले लिया। 650, हाँ। 650 है। और वो वाला भी ये दिखा आएगा दीजिए। आपका ऑल ओवर में फुल हैवी वर्क। आप सब लोग जा रहे हैं कलकत्ता सुनने इसका से, भी 650। सब बन जा रहे हैं हाँ वीडियो। सेम हाँ ये डिजाइन है। ठीक है, मैं ये दोनों भी ले लिया। चेकिंग होता है, ओ, कुछ भी गंदा या कटा पिटा कोई भी आइटम अंदर नहीं जाएगा। ये पूरा साड़ी ऐसे ये ऑल है? ओवर साड़ी, हाँ। कितना है इसका प्राइस? 48,000 का है। 48,000। ये ऑल ओवर ब्लाउज है इसका। अच्छा। ये ब्लाउज है ऑल ओवर। और आइए इधर, ये हमारा एक्सक्लूसिव सेक्शन है। अच्छा, हाँ, यहाँ सब आपको वेडिंग पार्टी वियर आइटम्स मिलेंगे, जैसे कि लहंगे वगैरह। इसको 5 टाइम आप एनी कलर डाई करा सकते हैं, 5 टाइम। इसमें अभी न्यू डिजाइन भी चले हैं, पर्ल हैं, ये सब हैं। इसमें साड़ियाँ दिखाएंगे अभी आपको, देखिए अच्छा। ये टोटली हैंडवर्क है। बाप रे। इसको 1.5 साल लगता है कम से कम एक लहंगा स्टिच होने में, वर्किंग होने में। ये कितना प्राइस है इसका? कौन सा? ये लहंगा ये 65,000 का है। 65,000। इसमें नॉर्मल स्टार्टिंग है 18,000 से हमारे पास। ये देखिए सब लगेंगे ऊपर पूरे लहंगे। ये सारा लहंगा है? हाँ, ये इसका घना दुपट्टा आएगा ऑल ओवर। अच्छा। ये ऑल ओवर दुपट्टा है, वो इसका ब्लाउज है। ये जो पास से आपसे- थोड़ा बनाइए, चप्पल उतार दीजिए, ऊपर आ जाइए आप। नहीं ठीक है, मुझे दिख रहा है, लेकिन ये जो चुमकी वगैरह है ना, निकल तो नहीं जाएगा? ये कभी आपका कपड़ा फट जाएगा, वर्क खराब हो जाएगा। बट ये जो मुकेश लगी है, ये कभी नहीं निकलेगी, क्योंकि ये पीट के लगाई जाती है। तार दोनों अच्छा, तरफ अच्छा, जाता है, उसके बाद पीटा जाता है ओके इसको। ओके, समझिए। ऐसे में ही देखिए डिजाइनर साड़ी। ये साड़ी है? हाँ, इसको 3D वर्क बोलते हैं, डिजाइनर साड़ी है, बहुत प्यारी। इसमें आपको डिजाइन 10-12 मिल जाएंगी। बहुत प्यारी साड़ी देखिए। हाँ, ये बहुत सुंदर है। इसका क्या प्राइस है? कौन सा? इस साड़ी का? 28,000। ये बहुत सुंदर है। इसमें और भी डिजाइन हैं, जैसे क्रॉस छड़ी है,
हाँ ठीक है, और निकालिए मत। हाँ ये तो बहुत सुंदर ये है। हमारे पास से थोड़ा बना लीजिए तो डिज़ाइन जैसे ये देखिए सब समझ में आएंगे डिज़ाइन आपको। देखिए ये है हैवी सिल्क में। बहुत अच्छा। ये भी साड़ी है? हाँ, ये भी ऑल साड़ी ओवर है। साड़ी में ऐसे ही काम है? हाँ ये पल्लू पे है और बॉर्डर बूटी चाहिए। ये देखिए पूरा पर्ल का काम है, हैवी पर्ल होगा। और ये तो पूरा- बहुत चमक रहा है। ये पूरा इसका पल्लू है और ये आपका बॉडी में है। अच्छा ये बॉडी में आएगा। कलेक्शन देखाচ্ছে वेडिंग कलेक्शन ये 75,000 की है। 75। ये तो सबसे बढ़िया है। साड़ी है क्या? हाँ सर ये पूरा साड़ी ऐसे काम है। ऑल ओवर साड़ी। बहुत सुंदर है ये। अच्छा এখানে তো যা হলো প্রাইস তোমাকে কিছু ডিসকাউন্ট দিলো? এটা হচ্ছে এদের ফ্যাক্টরি, এখানে প্রোডাকশন সব, হ্যাঁ। আর এখানে যে মার্কেটের রেট থেকে এরা 30% অলরেডি কম করে রাখে। আচ্ছা আর তারপরে আমাকে 3,000 টাকার মতন রিবেট দিয়েছে। বাহ, তাহলে তো অনেকই দিয়েছে। এখানে সব দেখো, এখানে বিরাট রোগ আছে। আর কালারটা চেঞ্জ হচ্ছে কিরকম? हमारी फोटो वीडियो वाला है। हाँ जा थोड़ा सा हाँ जाओ जाओ। লখনৌয়ের পরবর্তী দর্শনীয় স্থান হলো আম্বেদকর পার্ক, যা বিএসপি দলের আমলে নির্মিত হয়েছিল। লখনৌয়ের ভীমরাও আম্বেদকর পার্কটি প্রাক্তন ইউপি মুখ্যমন্ত্রী মায়াবতীর আমলে তৈরি করা হয়েছিল। এটি লখনৌয়ের একটি জনপ্রিয় আকর্ষণ। আপনাকে স্বাগত জানাতে 60টি হাতি দাঁড়িয়ে আছে। এই পার্কটি 108 একর জুড়ে বিস্তৃত। আপনি সন্ধ্যার সময় এখানে সূর্যাস্ত দেখতে আসতে পারেন। পার্কের ভেতরে ভীমরাও আম্বেদকরের একটি বিশাল মূর্তি এবং একটি জাদুঘর দেখতে পাবেন। এই পার্কে আপনি অনেক স্বাধীনতা সংগ্রামীর মূর্তি দেখতে পাবেন। এই পার্কটি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের জন্য উৎসর্গীকৃত। জ্যোতিরাও ফুলে, শাহু মহারাজ, ডক্টর বি.আর. আম্বেদকর, নারায়ণ গুরু, বিরসা মুন্ডা এবং কাশিরামের মতো স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি এখানে আছে। পার্কের ভেতর প্রবেশ করার সাথে সাথে আপনি একটি বড় মানচিত্র দেখতে পাবেন। এটি আম্বেদকর স্মৃতি উদ্যানের মানচিত্র। প্রবেশপথটি লাল তীর দিয়ে। ওটা নিয়ে তো সামনেরটা। হ্যাঁ আমি সবই যাচ্ছিলাম তুলতে তুলতে, ওই জন্য আমি পিছিয়ে পড়েছিলাম। আর কি এখানে কেউ নেই, রায় একদম পুরোটা হ্যাঁ ভালো মতন দেখে বেড়াচ্ছে। হ্যাঁ। পার্কটিতে ডক্টর আম্বেদকরের জীবন ও কর্মের জন্য নিবেদিত একটি জাদুঘর এবং একটি গ্রন্থাগার রয়েছে। জাদুঘরে ডক্টর আম্বেদকরের জীবনের সাথে সম্পর্কিত নিদর্শন এবং স্মারকগুলির একটি সংগ্রহশালা রয়েছে। অন্যদিকে গ্রন্থাগারে ডক্টর আম্বেদকরের কাজ সম্পর্কিত বই এবং নথির একটি সংগ্রহ আছে। এই জায়গাটি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এবং প্রবেশ মূল্য 20 টাকা। ওটা নিয়ে এবার আমরা এলাম লখনৌয়ের চাটুরি গলিতে। লখনৌয়ের রান্নার একটি সমৃদ্ধ ঐতিহ্য আছে এবং এটি প্রতিটি খাদ্যপ্রেমীদের জন্য স্বর্গরাজ্য, তাতে কোনো সন্দেহ নেই। যদিও লখনৌ তার নবাবী এবং মোগলাই খাবারের জন্যই বিখ্যাত, তবুও এখানে বিভিন্ন ধরনের মুখরোচক রাস্তার খাবারের প্রাচুর্য রয়েছে। গোমতীনগরে প্রায় 1 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই চাটুরি গলি। খাদ্যপ্রেমীরা ফাস্ট ফুড, তান্দুরি চা, মিল্কশেক, আইসক্রিম এবং শিকঞ্জির পাশাপাশি বিহারের বিখ্যাত লিট্টি চোখা, মুম্বাইয়ের পাওভাজি, সয়া চাপ, পনির টিক্কা এবং আরও অনেক কিছুই উপভোগ করতে পারেন। খাবারের নাম বললেই এখানে পেয়ে যাবেন। লখনৌয়ের চাটুরিগুলি শহরের তরুণদের কাছে একটা জনপ্রিয় আড্ডাস্থল। শুধু তাই নয়, সমস্ত বয়সের মানুষও এই জায়গাটি পরিদর্শন এবং উপভোগ করছেন। ইদ্রিস কি বিরিয়ানি, তুন্ডে কাবাবি, বাজপেয়ীর কচুরি, রাজার ঠান্ডাই হলো গোমতীনগর এলাকার কয়েকটি বিখ্যাত খাবারের নাম। রাস্তার ধারে পেয়ে যাবেন গ্রিল করা কাবাব, স্টিমড মোমো, ভাজা পকোড়া, কাঠি রোল, বিরিয়ানি, জলেবি, চাট এবং বিভিন্ন ধরনের পানীয়। চা কেমন?
খুব ভালো। কেমন মানে একটু টেনে বলি না, নানি বললে মিষ্টি বেশি আছে। নানির মিষ্টি তো সবটাই লাগে, না থাকলেও মিষ্টি লাগে। আজ সকালে আমরা এলাম চন্দ্রিকা দেবীর মন্দিরে। চন্দ্রিকা দেবীর মন্দির লখনৌ শহর থেকে 30 কিলোমিটার উত্তরে গোমতী নদীর তীরে বক্সিকা তালাব নামে একটি জায়গায় কাটোয়ারা নামক স্থানে অবস্থিত। চন্দ্রিকা দেবী দেবী দুর্গারই একটি রূপ। এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এই মন্দিরের প্রধান দেবতা চন্দ্রিকা দেবী, যাকে একটি শিলা আকারে পুজো করা হয়। তার 3টি মাথা আছে। চন্দ্রিকা দেবী মন্দিরের ইতিহাস 300 বছরের পুরনো এবং রামায়ণ ও মহাভারতের সাথে এর কাহিনী জড়িত আছে। কথিত আছে যে লখনৌয়ের প্রতিষ্ঠাতা শ্রী রামচন্দ্রের ভাই শ্রী লক্ষণের জ্যেষ্ঠ পুত্র রাজকুমার চন্দ্রকেতু একবার অশ্বমেধ ঘোড়ার সাথে গোমতীর মধ্য দিয়ে যাচ্ছিলেন। পথে অন্ধকার হয়ে যাওয়ার জন্য তাকে তৎকালীন ঘন বনে বিশ্রাম নিতে হয়েছিল। তখন তিনি দেবীর কাছে নিরাপত্তার জন্য প্রার্থনা করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই শীতল চাঁদের আলো ফুটে উঠেছিল এবং দেবী তার সামনে উপস্থিত হয়ে তাকে আশ্বস্ত করেছিলেন। কথিত আছে যে দ্বাদশ শতাব্দীতে বিদেশি আক্রমণকারীরা সেই যুগে প্রতিষ্ঠিত সেই বিশাল মন্দিরটিকে ধ্বংস করে দেয়। আরও বলা হয় যে প্রায় 250 বছর আগে কাছাকাছি কিছু গ্রামবাসী বনে ঘুরে বেড়ানোর সময় এই সুন্দর স্থানটি খুঁজে পান, যা ঘন বনে লুকানো ছিল। পরের দিন একজন গ্রামবাসী দেবীর মূর্তিটি খুঁজে পান এবং বর্তমান স্থানে স্থাপন করা হয়। পরবর্তীতে এই মন্দির নির্মিত হয় এবং তারপর থেকে মা চন্দ্রিকা দেবীর আবির্ভাব জানার পর মানুষ এই মন্দিরে যেতে এবং পুজো করতে থাকে। এই স্থানটি মাহিসাগর তীর্থ নামেও পরিচিত। আরও বলা হয় যে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ঘটোৎকচের পুত্র বার্বারিককে শক্তি অর্জনের জন্য এই তীর্থ সম্পর্কে পরামর্শ দিয়েছিলেন। বার্বারিক এই স্থানে টানা 3 বছর ধরে মা চন্দ্রিকা দেবীর পুজো করেছিলেন এবং বরপ্রাপ্ত হয়েছিলেন। স্কন্দ এবং কর্মপুরাণের পবিত্র গ্রন্থগুলিতেও এই মন্দিরের উল্লেখ রয়েছে। चंद्रिका देवी जिनको कहते हैं यहाँ पे नाम है जो ये पिंडी रूप में है। पिंडी रूप में है। हाँ अच्छा 9 पिंडे हैं। अच्छा बीच में खाटू श्याम जी हैं। खाटू श्याम जी ने माता जी से वरदान में 3 बाण पाए थे और तपस्या से पाए थे। अच्छा वो यहीं पे किया था माता जी खाटू श्याम जी ने। अच्छा और इधर 3 मूर्तियाँ स्थापित, हनुमान जी, दुर्गा जी, सरस्वती जी। अच्छा अच्छा वो स्थापित है, माता जी स्वयं हुआ। আচ্ছা তুমি আসো, তোমাকে ধরতে বলছি, তোমাকে বাধ্য বলছি। দুজনে মিলে বাঁধবো। এই মন্দিরে আছে একটি বিশাল হাওয়ান কুণ্ড, একটি বিশাল যজ্ঞশালা, বারবারিকের দ্বার এবং মাহিসাগর সঙ্গম তীর্থ, যা মন্দিরের আস্থা এবং ভক্তদের থাকার স্থান। চন্দ্রিকা দেবী মন্দিরে ভক্তদের অবিরাম স্রোত থাকে। ये कौन है? भैरव बाबा। हमारी बिटिया सदा सुहागन रहे सुबह की टाइम। नाग बाबा दुआ कर दे, दुआ कर दे। जय भोलेनाथ। कर देना साहब, आज नागों में भी दान सुबह की टाइम कर लेगी। क्या साहब है? कोबरा है साहब, कोबरा है साहब। कर देना दीजिए आप। कर लेते हैं। ভালো কি খুব ভালো, খুব ভালো। এই কুণ্ডে মহাদেবের একটি বিশাল মূর্তি নির্মিত। যদি আপনারা কাটোয়ারা পৌঁছে চন্দ্রিকা দেবীর দর্শন ও পুজো করতে এবং তার আশীর্বাদ নিতে ইচ্ছুক হন, তাহলে এই মন্দিরে আসতে পারেন। মন্দিরটি প্রতিদিন সকাল 5টা থেকে দুপুর 1টা এবং দুপুর 2টো থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। कितने का है डाली? लीजिए पंडित जी। तो
पंडित जी बढ़िया से आशीर्वाद कर दीजिए लोगों को। হ্যাঁ আমি দিচ্ছি দাদা। धतूरा का है। बाबा जी ये मंदिर कितनी साल पुरानी है? 8 साल। ये बरबरीच हैं, बरबरीच यहाँ भी तपस्या की है। अच्छा, बरबरी जो महाभारत का युद्ध जो हाँ। देखे थे वही है? हाँ वही है, वो बट बच्चल है, था तो पीपर का है लेकिन बट बच्चल तो ऊपर जो कहें तो ये सब जितने छेद पत्ता हैं सबका छेद है। हाँ, पता जो है। एक जो है खाली के नीचे एक छुपा के रखा था उसमें भी छेद हो हाँ गया उसमें था। छेद होगा तो आज तलवार से काट के यहाँ दी तब ऐसे कहें भगवान हम दया खप किता या महाभारत या देखैया रहा तो ये जो है कहीं ठीक है तो इनका जो इनके सर द्वारा था उन्होंने उन्होंने देखा। सर के यहाँ अमर कह दी तो ये महाभारत देखें महाभारत লাঞ্চের পর মামা আমিনাবাদ মার্কেটে নিয়ে এলেন আতর কিনতে। আতর শুধু ভাইয়েরই কেনার ছিল, কিন্তু মামা আমাকেও জোর করে আতর কিনে দিলেন অনেকবার বারণ করা সত্ত্বেও। আর তোমাকে আমি গিফট দিচ্ছি, তুমি রেখে দিও, তোমাকে ইউজ করতে হলে করবে, না করতে হলে করবে। যেটা তোমার পছন্দ। আমি নেব না। দেখো এটা নবাবের সবই শেষ পর্যন্ত বেশ অনেক রকমেরই আতর কেনা হলো। इसकी फ्रेग्रेंस है मुखल्लत। मुखल्लत जी ठीक है, ये किया है हमने। मुखल्लत 12 ml। अच्छा, ये 6 ml है संदल 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 चंदन चंदन ओके 6 ml है ये। और आपकी ये आएगी 1 मिलियन 24 ml 1 मिलियन ये 24 ml है। हाँ, ये सबसे ज्यादा लिया है। गिर जाएगा ये 24 ml है। ये दो है कस्तूरी आपके कस्तूरी है सर। हाँ, इसमें आपके दो आएंगे, एक सैंडल आएगा, एक इसमें आएगा आपका जैस्मिन। और इतना ले रहे हैं इसलिए भाई मुझे एग्जिट भी करेगा, ये वीडियो में आ रहे हैं। फेवर में एक बात कहूँगा, उन्होंने बहुत गुंजाइश बोल दिया। আচ্ছা এটা এন্ড ছিল কি? হ্যাঁ। তোমার আজকের ভিডিওটা ভালো হয়েছে ওখানে মন্দিরের। তুমি কি করে দেখলে? কেন আগের গুলো ভালো হয়নি? গাড়িটাকে আটকে গেল। একদম লাস্ট ভিডিও ছিল না, এ সময় দিয়ে ও সময় দিয়ে তোমাকে বোঝাচ্ছিল। হ্যাঁ, আমি তখনই পিকুকে বললাম দেখো আজকের ভিডিওটা একদম পারফেক্ট হচ্ছে। তো বন্ধুরা, এবারের মতো লখনৌ দেখা শেষ হলো। দুর্দান্ত ভালো ঘুরলাম ও এনজয় করলাম, সাথে মামার বাড়ির আদর যত্ন ও ভালোবাসা তো আছেই। মামা মামি খুব খুশি হয়েছিল আমাদের পেয়ে। এই 2 দিনে প্রচুর গিফট দিয়ে ও অফুরন্ত খাইয়েও তাদের নাকি মন ভরেনি, আরও থাকতে হবে, কিন্তু আমাদের ছুটি তো সীমিত, তাই এবার বেরিয়ে পড়তেই হলো। তো যাই হোক, স্বপ্নের মতো দিনগুলো কাটিয়ে আমাদের এই যাত্রাপথের শেষ গন্তব্য বেনারসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমি জীবনে প্রথম বেনারস দেখব আজ, তাই মন খারাপের মধ্যে কোথাও একটু আনন্দও হচ্ছিল। লখনৌয়ের সফর এইখানে শেষ করছি বন্ধুরা। পরের ভিডিওতে বেনারসের ঝটিকা সফর নিয়ে আবার আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।